ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে ধরণীপুর। ধরণীপুর আধা শহর এলাকা হলেও রাস্তায় আলো বসেনি এখনো। লোকজন হাতের টর্চ, হ্যারিকেন নইলে হাল ফ্যাশনের মোবাইলের ফোনের আলোয় পথ দেখে চলাচল করে। সারাদিন রাস্তায় অনেক লোক চলাচল করলেও রাত বাড়লেই অদ্ভুতভাবে রাস্তাঘাট হয়ে পড়ে প্রায় জনশূন্য। এলাকাটা এখনও আধুনিকতার ধুলোয় ঢাকা না পড়লেও প্রমোটারের হাত থেকে নিস্তার পায়নি। এলাকার পুরনো বাড়ি, দোকান জবরদখল চলছে মাঝে মাঝেই। বলাইবাবুর মুদিখানা কাম চা দোকানটায় বসে সেসব কথাই আলোচনা করছে এলাকার লোকজন। বড় দোকান বলতে এটাই আছে ধরণীপুরে, ফলে আড্ডা দেওয়ার জায়গাও এটাই। যারা আড্ডা দেয় তারা আবার সবাই বয়স্ক বা বুড়োর দল বলতে যা বোঝায় ঠিক তাই। এই যেমন সত্যেন বুড়ো, তার বয়সের একেবারে গাছ পাথর নেই। কেউ বলে বুড়োর বয়স 70, আবার কেউ বলে বুড়োকে এই অবস্থায় দেখছে বছরের পর বছর। এই বুড়ো লোকগুলোর নিজেদেরও যেন বয়স নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বলাইবাবু হাতের কেটলিটা আবার স্টোভে চাপিয়ে দিলেন। রাত পারলেও হয়তো এখনো দু একজন লোক আসবে। কি ব্যাপার বলাইটা, আবার জল চড়ালেছে? কেউ আসবে টাসবে নাকি? তা ভাই আসতেও তো পারে, শীতটাতে জাঁকিয়ে পড়েছে এবার। লোক আসলেও আসতে পারে। নিশিকান্তবাবু হাতের সিগারেটটা ফেলে দিল এবার। এই বয়সে ধূমপান উচিত নয় অনেকে বললেও ছাড়বো ছাড়ছি করেও ছাড়া হচ্ছে না তার। লোক না ছাই, এই এলাকায় আর লোক থাকবে না দাদা। দিন দিন যা হচ্ছে, বাপরে বাপ, চোখে দেখা যায় না। তা যা বলেছিস নিশিকান্ত, এই সেদিন তো আমার দোকানে এসে হাজির, বলে দিতে হবে। কি চালাই যে পড়লাম রে ভাই। বলো কি গো বলাইটা, এবার কি আমাদের মতো বুড়ো হাবড়াগুলো রক্ত চুষে খেতে চায় নাকি? সবাই চুপ করল। এলাকায় প্রমোটার ঢুকে জমি বাড়ি জবরদখল চালাচ্ছে সবাই জানত, কিন্তু এবার তার আঁচ যে এত জলদি গায়ে লাগবে ভাবতে পারেনি কেউ। বকুলদের বাড়িটা দেখেছিস তো তোরা? আজ নাকি সেখানে ওই ওই টেরা বেনু আর তার দলবল যাবে প্রমোটার সুধীন্দ্রকে নিয়ে। কথাটা শুনে বেঞ্চে বসে থাকা 3 বুড়োই চমকে উঠল। মাত্র কয়েক মাস আগেই বকুলের ঠাকুরদা মারা গেছে। বাড়িতে এখন শুধুমাত্র তার ছেলের বউ আর তার বাচ্চা ছেলে নাতি বকুল থাকে। সেখানে যাবে টেরাবেনুর দল, ভেবেই কাজ শিউরে উঠল তাদের। তুমি কি করে জানলে গো বলাইটা? তোমায় কে খবর দিল? আমায় আর কে খবর দেবে ভাই? সকালে বকুল এসেছিল, সেই বলল বাচ্চা ছেলে নাচতে নাচতে বলল আজ নাকি তাদের বাড়ির টেরা মামারা আসবে, বলে গেছে কাল রাতে। বলিস কি রে? খবর তো খুব ভালো মনে হচ্ছে না রে বলাই। কি করা যায়? এমন সময় একটা লোক গায়ে মাথায় চাদর জড়িয়ে সেখানে এসে দাঁড়ালো। লোকটা বেচু। বেচু কোনো কালে নাপিত ছিল, এখন কিছু করে টরে না। আরে বেচু নাকি রে? আয় বাপ আয়, ওই জায়গাটায় বস, চাটা খা, আর কি খবর বল। বেচু কেমন যেন ভয়ে ভয়ে সত্যেন বুড়োর পাশে বসলো। ভীতু ভীতু চোখে একবার দেখলো সত্যেন বুড়োর মুখের দিকে। এই বিটকেল চার বুড়োর মধ্যে সত্যেন বুড়োকে সব থেকে বেশি ভয় পায় সে। এই নে চাটা খা। না না, রক্ষা করো বলাই কাকা, তোমার হাতে আমার আর চা খেয়ে লাভ নেই, আজ চাটা ছাড়ান দাও। কেন রে, কি হলো তোর আজ? আর কি হবে বলাই কাকা, এলাকাটা যে একেবারে উচ্ছন্নে যেতে বসেছে। একটা কথা বলার জন্য এখানে এলুম, বলবো? সবাই উৎসুক মুখে তার দিকে তাকালো। বেচুর কাছে এমন সব খবর পাওয়া যায় যার কোনো হাওয়াই কারোর কাছে থাকে না। বলাই কাকা, ওই টেরাবেনু কিন্তু তোমাকে টার্গেট করেছে, আর কারা যেন বলে দিয়েছে তোমার গুপ্ত সমিতির কথা, তাই বলছিলাম একটু সাবধানে থেকো। বলিস কি রে বেচু, বেশ চিন্তায় পড়লাম তোরে। বলাইডার কাছেও নাকি ওরা এসেছিল। ও বলাইডা, কি করা যায় বলো তো? বলাইবাবু কিছু না বলে সামনের রাস্তার দিকে তাকিয়ে রইল। হালকা ধোঁয়া ধোঁয়া কুয়াশা সেখানে। রাস্তাঘাটে কোনো লোকজন নেই। ঝিঝির ডাকও খুব মৃদু শোনা যাচ্ছে। দেখো সকলে, আমার মনে হয় এবার সবার একটু গা ঝাড়া দিয়ে ওঠা উচিত। ধরণীপুরের জোয়ান লোকগুলো তো সব কেঁচো হয়ে গেছে, নিজেদের জায়গা জমি ভিটে মাটি ছেড়ে পালাচ্ছে ওই ওই হাড় বজ্জাত প্রমোটার আর তার গুন্ডা বাহিনীর চাপের জন্য। এবার যদি আমরা কিছু না বলি তবে বাপ দাদার ভিটে মাটির মায়া ত্যাগ করতে হবে আমাদেরও, তাই না? বড় বেশি কথা বলিস রে বলাই। এই বয়সে কি মারামারি করতে যাবি নাকি রে তুই? হ্যাঁ, না, মারামারি করার মতো গায়ের জোর আর কই দাদা। আমাদের সমিতিটা যদি আরো একবার বসানো যেত তবে হয়তো একটা সমাধান করা যেত। কি বলো তোমরা সবাই? সকলে নিজেদের পুরনো দিনের কথা মনে করে চমক খেয়ে উঠল একবার। এই 4 বুড়োর যুবা বয়সের খেয়ালি কাণ্ড কারখানা করার জন্য
এলাকার পূব দিকে একটা ঘরও ছিল, বিশাল আম বাগানের মাঝে। সত্যেন বুড়ো আবার কিছু একটা বলার উদ্যোগ করতে যাচ্ছিল, এমন সময় দুটো মোটর বাইক তীব্র শব্দদূষণ করতে করতে এসে থামলো বলাইবাবুর দোকানের সামনে। প্রথম বাইকটা থেকে মোটাসোটা একটা লোক আর তার পেছনে চিমসে একটা লোক এগিয়ে এসে ঢুকলো বলাইবাবুর দোকানে। মোটাসোটা লোকটার একটা চোখ আবার টেরা। থমকে দাঁড়িয়ে চোখ কটমট করে চিমসের লোকটা বেচুর দিকে তাকালো, তার চোখে একেবারে খুনে দৃষ্টি। ইয়ে বলাই কাকা, আমি আসি গো, বুঝলে? কথাটা বলেই বেচু পড়িমড়ি করে উঠে হনহন করে হাঁটা দিল অন্ধকার আর কুয়াশার মধ্যে। তার চাদর ঢাকা মূর্তিটা কয়েক মিনিটেই সবার চোখের আড়ালে চলে গেল। এবার মোটাসোটা লোকটা তাদের দিকে তাকিয়ে আগুন রঙা চোখে বলে উঠল, দেখেছেন দাদা, চর বেটা এখানেই বসে আড্ডা দিচ্ছে আর আমরা এদের সারা ধরণীপুরে ঘুরে বেড়াচ্ছি ঠান্ডার মধ্যে। এই যে শোনো। চুপ। হুঙ্কারের চোটে টেরা বেনু যেন গুটিয়ে গেল। সত্যি গলা বটে চিমসে লোকটার। দাদুরা, ওই ব্যাটার কথায় কিছু মনে করো না। দেখো, জানোই তো গোটা ধরণীপুরের চেহারা বদলে দেবো বলে ঠিক করেছি আমরা। আর কোথায় কি দেখতে হবে সবই আমরা বুঝে নিচ্ছি, কাজও শুরু করে দিয়েছি। অনেকেই আমাদের সাথে হাত মেলাচ্ছি, কিন্তু তোমরাও হাত মেলাও। ও যারা মেলাচ্ছে তারা জানেও না কি ভুল করছে। তোমার মতো দুমুখ সাপকে প্রশ্রয় দেওয়া মানে। আরে ও পুরো বেশি কথা বলে মজা দেখিয়ে ছেড়ে দেবো। বক বক একটু কম করো। দেখুন, আমি জানি আপনাদের রাগটা কোথায়। আরে মশাই, এই এলাকায় বড় বড় 4টে ফ্ল্যাট আর বড় সড়ো একটা শপিং মল হলে তো আপনাদেরই সুবিধে, তাই না? সে সবই ঠিক আছে বাবা, কিন্তু তার জন্য জোর জুলুম করে ভিটে মাটি ছিনিয়ে নেওয়ার কি কোনো মানে হয়? জোর জুলুম আবার কার ওপর করলুম? সবই তো মিষ্টি কথা দিয়ে দিচ্ছে। যাকে সেসব নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। শুনুন, যে জন্য এখানে আসা। তুমি কেন এসেছো সেটা বলাই জানে। শোনো সুধীন্দ্র, এই দোকানটা তুমি পাবে না, বুঝলে? উত্তেজিত হয়ে কথাটা বলতে বলতে বৃদ্ধ নিশিকান্ত বেঞ্চটা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। ততক্ষণে দরকার পড়লে এই বুড়ো বয়সে এক হাত লড়তেও পিছপা হবেন না তিনি। হাতি গোড়া গেল তল, মশা বলে কত জল। যাকে শোনো বলাই খুড়ো, দোকান তো আমি নেবই, আর তার সাথে তোমার পূর্ব দিকের আমবাগানের মধ্যে যে ঘরটা আছে ও জমিটাও আমার চাই। কি সব সমিতি টমিতি বসাও শুনছিলাম তোমরা, ওসব এখন থেকে আর ধরণীপুরে চলবে না। কাল আসবো, সমস্ত কাগজপত্র নিয়ে বকুলদের বাড়ি চলে আসবে। বকুলদের বাড়িটাও আমায় হস্তান্তর করবে কাল। চলি, কাল দেখা হচ্ছে ঠিক রাত 9:30 পরে। বলেই সুধীন্দ্র আর টেঁড়া বেনু জুতোর মশমশ শব্দ তুলে বেরিয়ে গেল দোকান ছেড়ে। বাইকগুলো কিছুক্ষণের মধ্যেই আবার শব্দদূষণ করতে করতে ধোঁয়ার মতো কুয়াশায় হারিয়ে গেল। চার বৃদ্ধ যেন পাথরের মূর্তির মতো বসে রইল সেখানে। বুড়ো নিশিকান্ত আবার নিজের জায়গায় বসে পড়লেন। তাদের গুপ্ত সমিতির ওই ঘরটাই তাদের বন্ধুত্বের শেষ চিহ্ন। সেই ছেলেবেলাকার খেলাধুলো, মান অভিমান আর যুবা বয়সের তাদের নৈশ অভিযান সমস্তই তারা ঘটিয়েছেন ওই আমবাগানেই। আজ সেটাই হাতছাড়া হয়ে যাবে ভেবে বুকটা হু হু করে উঠল সকলের। জল এবারে মাথার উপরে উঠে গেছে, এবার হাত পা না ছুড়লে ডুবে মরতে হবে। সেটাই তো দেখছি সত্যেনদা, তোমরা কি করতে চাও? আমি একটা কথাই বলবো, যদিও তোমরা আমার সাথে একমত হবে কিনা আমি জানি না। চলো আরো একবার সমিতি বসাই, আরো একবার। না বলাই দা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভুলে গেলে শেষবারে কি হয়েছিল? শেষবারে সমিতির পর আজ প্রায় 7 বছর কেটে গেছে। বলাইয়ের কথাটা ফেলে দেওয়াও যায় না। আর সত্যি বলতে কি, বেচারা বকুলদের পরিবারটাকে বাঁচাতে গেলে আমাদের এই পুরো হাবলাদেরই কিছু করতে হবে। ধরণীপুরের জোয়ান লোকগুলো সব ভিতর টিমে পরিণত হয়েছে। হ্যাঁ, সত্যেনবাবুর কথার ওপর আর কেউ কোনো কথা বলতে পারে না। তাকে এই চার বুড়ো দলটার মাথা বলা যায়। সকলেই তার কথাটাকে শেষ কথা হিসেবে ধরে চলে। বেশ, রাত 12টার পর সবাই আবার এসো আমবাগানের ঘরটার সামনে। শেষবার সমিতি বসানো যাক তবে। সকলেই সম্মতি জানালো। রাতের আঁধার আর কুয়াশার ভেতর থেকে লুকিয়ে থাকা ছায়ামূর্তিরাও যেন এই চার বুড়োর মধ্যে জমে থাকা উত্তেজনার আঁচ অনুভব করতে পারল। রাত গভীর হয়েছে ধরণীপুরে। সন্ধেবেলা 1-2জন লোককে দেখা গেলেও এখন রাস্তায় একটা কুকুরও নেই। সারমেয়গুলো ঠান্ডায় কোথাও গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। নতুন আর নিশিকান্ত বাবু
হাতের টর্চের আলোয় কোনো রকমে পথ ঠাউরে চলেছেন আমবাগানটার দিকে। সেখানেই দেখা হবে বলাই আর সত্যেনবাবুর সাথে। তারা আমবাগানে এসে দেখলেন মাঝের টালির পাকা ঘরটায় দিকদিকে আলো জ্বলছে। কুয়াশায় বাগানটা ভরে আছে। আম গাছগুলো বিশাল দৈত্যের মতো জায়গাটাকে পাহারা দিচ্ছে। নতুনবাবু আর নিশিকান্তবাবু খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। ঢুকে দরজাটা আবার বন্ধ করে দিলেন। ঘরের মধ্যে চাপচাপ অন্ধকার। ঘরের মধ্যে বলাই আর সত্যেন বুড়ো বসে আছে মেঝেতে। সামনে একটা টেবিল, একটা মোমবাতিও জ্বলছে সেখানে। ঘরের মাটিতে বিশাল একটা নকশা কাটা। আসবাবপত্র সেরকম কিছু নেই। একদিকে শুধুমাত্র একটা বাথরুম। এত দেরি করলি কেন? তাড়াতাড়ি বসতে কি? সত্যেনদা, শুরু করুন। বৃদ্ধ নতুনবাবু আর নিশিকান্তবাবু চেপে বসলেন মেঝেতে। রহস্যময়তার এক কালো পর্দা চেপে আছে সবার গায়ে। চারজনেরই নিজেদের পুরনো সভা বসানোর সেই দিনগুলোর কথা মনে পড়তে লাগলো এবার। সত্যেন বুড়ো বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলো। তারপর মোমবাতির আলোয় চারজনের মুখের রেখাগুলোর মধ্যে জমা হচ্ছে তীব্র একটা কষ্টের ছাপ। ঘরের বাইরে কালো অন্ধকারময় শীতের রাত। ঘরের মধ্যে যে কেউ জীবিত আছে বাইরে থেকে তা দেখলে মনে হয় না। ঝিঝির ডাকও যেন থেমে গেছে সেখানে। ঘুটঘুটে আধারে ছায়ামূর্তির দল আনাগোনা করছে আমবাগানে, যেন অশুভ কোনো কিছুর ইঙ্গিত দিয়ে যাচ্ছে তারা। ঘরের মধ্যের আবহাওয়া এখন সম্পূর্ণ পরিবর্তন ঘটেছে। চারজন বুড়োর দেহ থেকে ধোঁয়া আর তরল মেশার জলীয় বাষ্প বেরিয়ে ঘরের অন্ধকারের দিকে জমা হচ্ছে। তখন বুড়োদের চোখ বন্ধ, মাথাগুলো ঝুঁকে পড়েছে বুকের ওপর। মোমবাতির আলো খুবই মৃদু। মেঝেতে ফুটে উঠছে লাল নকশাটা। সেখানে দেখা যাচ্ছে হালকা আলোর রেখা। এমন সময় আমবাগানের অন্ধকারের বুক চিরে একটা মারুতি আর একটা বাইক এসে দাঁড়ালো ঘরটার বাইরে। বাইক থেকে দুটো লোক নামলো। মারুতি থেকে গলা বাড়িয়ে ট্যাঁড়া বেনু লোক দুটোকে বলে উঠল, এই যা, চার বুড়োকে ঘাড় ধরে বের কর। ব্যাটারা আবার এই ঘরে এসে জুটেছে। আমি দাদাকে নিয়ে আসছি। সন্ডা লোক দুটো ভারী জুতোর শব্দ তুলে চলে গেল ঘরটার দিকে। ট্যাঁড়া বেনুর পাশে তখন একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে মধ্যবয়স্কা এক মহিলা বসে আছেন। ভীষণ ভয়ের ছাপ তাদের চোখে মুখে। সন্ডা লোক দুটো দরজায় দমাদম ঘুষি মারতে লাগলো। ভেতরে মানুষ আছে, বাইরে থেকে আলো দেখে বোঝা যাচ্ছে, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ নেই। এই দরজা খোলো, দরজা খোলো। একই কচ্ছা ওয়ালটা ঘুমাচ্ছে নাকি? না না, ওরা আবার ঘুমোবে। ব্যাটারা নাকি এখানে ভূত নামায়। আজ দাদা একেবারে নিজেই এসেছে। হতভাগাদের পিটিয়ে ভূত ছাড়িয়ে দেবে। দাঁড়া, দরজা খোলো। কি হলো? শুকনো পাতায় শব্দ তুলে এবার সুধীন্দ্র, ট্যাঁড়া বেনু, সেই মহিলা আর বাচ্চা ছেলেটাও এসে দাঁড়ালো। মহিলার কাঁধে একটা ব্যাগ, তাতে নিশ্চয়ই বাড়ির কাগজপত্র। সুধীন্দ্র আর কাল রাত অবধি অপেক্ষা করতে চায়নি। এই গভীর রাতে একরকম জোর করেই তুলে নিয়ে এসেছে তাদের এখানে। কি হলো রে? হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? দরজা খুলছে না বস। তো তোরা কি নেমন্তন্ন খেতে এসেছিস নাকি এখানে? ভেঙে দে দরজা। দমাস দমাস করে এরপর দরজায় লাথি পড়তে লাগলো। কয়েক মুহূর্ত, তারপরে হাট করে খুলে গেল সেটা। ভেতরে তখন ভয়াবহ এক কাণ্ড ঘটছে। তাদের মুখ হাঁ হয়ে গেল সেই কাণ্ড দেখে। বৃদ্ধ চারজনের মাথা ঝুঁকে আছে, যেন ঘুমোচ্ছেন তারা সবাই। তাদের মাঝে টেবিলের ওপর হাওয়ায় ভাসছে ধোঁয়াটে একটা রুগ্ন দেহ। জল জলে লাল চোখ তার, মুখে তার কষ্টের ছাপ। আরে ওটা কি? ওটা কি? কি কি ব্যাপার বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওটা কি? সন্ডা দুজন কিন্তু অতটা বোকা নয়। দুজনেই পিছন ফিরে শুকনো পাতার ওপর দিয়ে দুধদার করে দৌড় দিয়েছে ততক্ষণে। মূর্তিটা এবার মুখ তুলে তাকালো দরজার দিকে। মুখের ভাবে তীব্র বিরক্তি আর রাগের ছাপ দেখা গেল। দাদু, ও মা, দেখো দাদু। চোপ! নির্ঘাত চার বুড়ো মিলে কোনো চোখে ধাঁধা দেখাচ্ছে। এই বেনু, ঘাটের মরাগুলোকে মেরে। সুধীন্দ্রর কথাগুলো ট্যাঁড়া বেনুর কানে গেল না। তার ততক্ষণে হয়ে গেছে। ভয়ের চোটে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে। সুধীন্দ্র সেটা দেখে বুঝল যা করার তাকে নিজেকেই করতে হবে। পকেট থেকে পিস্তল বের করে তাক করলো ঠিক ছায়ামূর্তিটার দিকে। আমাকে এইসব ভেলকি দেখিয়ে ভয় দেখাতে পারবে না চাঁদুরা। যে মানুষ মরে গেছে সে তো আর ফিরে আসবে না। ঠিক আছে, আজই তোদের। তার কথা শেষ হলো না। ঝোড়ো হাওয়ার মতো তার সামনে গিয়ে হাজির হলো ছায়ামূর্তিটা। তারপর পাশবিক শক্তিতে চেপে ধরল সুধীন্দ্র সরু গলাটা।
তারপর মাটি থেকে তুলে ধরলো তাকে ওপরে। সুধীন্দ্রর হাত থেকে পিস্তলটা পড়ে গেল মাটিতে। চোখ দুটো ধীরে ধীরে কপালে উঠতে শুরু করলো তার। মধ্যবয়স্কা মহিলাটি আর সহ্য করতে পারলেন না, মাথা ঘুরে পড়ে গেলেন ঝপ করে। বাচ্চা ছেলেটি ভয়ের চোটে দৌড়ে ঢুকে গেল ঘরটির মধ্যে। তারপর বলাই বুড়োর হাত ধরে ঝাঁকাতে লাগলো ভয়ের চোটে। দাদু, বলাই দাদু, ও বলাই দাদু। খুব দূর থেকে একটা বাচ্চার গলার আওয়াজ পেয়ে ঝটকা মেরে চোখ খোলে বলাই বুড়ো। আর তার চোখ খুলতেই মানুষের জগতের সাথে অশরীরী জগতের যে সংযোগ এতক্ষণ তৈরি হয়েছিল তা ভেঙে যায় এক ঝটকায়। বাকি তিন বুড়ো একই রকম অবস্থায় বসে থাকে তখনও। ছায়ামূর্তিটাও এরপর মিলিয়ে যায় হাওয়ায় সঙ্গে সঙ্গে। সুধীন্দ্রর জ্ঞানহীন দেহটা ঝপাত করে এসে পড়ে মাটির ওপর। তখন সামান্য সামান্য ভোরের আলো ফুটছে। আমবাগানের মধ্যে ধোঁয়া আর কুয়াশা এখনো কাটেনি। একে একে সবারই জ্ঞান ফিরেছে। চার বুড়ো অনেক কষ্টে জ্ঞান ফিরিয়েছেন বকুলের মায়ের। সুধীন্দ্র তখন খাবি খাচ্ছে। অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি দুটোই এসেছে তখন। টেঁড়া বেনু ভয়ের চোটে বাকশক্তি হারিয়ে ফেলেছে। মুখে শব্দ করে আর হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করছে কাল রাতের ভয়াবহ সেই ঘটনা। পুলিশ কিছু বুঝতে না পেরেই একে অন্যের মুখের দিকে তাকাচ্ছে শুধু। বকুল তার মায়ের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। একটু সুস্থ হয়ে মহিলাটি বলাইয়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কাল রাতে ওটা তো মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিকই ধরেছ বৌমা, উনি তোমার শ্বশুর মশাই ছিলেন। আমাদের এই গুপ্ত সমিতিতে আমরা এর আগেও বিদেহী আত্মাদের ডাক দিয়েছি, তারা এসেছেন। শেষবারে সত্যেন্দার নাক থেকে রক্তপাত আর সকলের শরীর খুব দুর্বল হয়ে পড়ায় সমস্ত কর্মকাণ্ডই আমরা বন্ধ করে দিয়েছিলাম। 7 বছর পর কাল আবার আমরা সমিতিতে বসেছিলাম আর তোমার শ্বশুর মশাইকে ডাক দিয়েছিলাম। কিন্তু কেন, তেনাকেই কেন ডাকছিলেন আপনারা? আমরা চেয়েছিলাম ওই হাড় বজ্জাত প্রমোটারের হাত থেকে তোমরা মুক্তি পাও। তোমার শ্বশুর মশাইকে তোমাদের বাড়িতে হানা দেওয়ার জন্য ছেড়ে দিতাম আমরা। তিনি সুধীন্দ্র আর তার দলবলকে শায়েস্তা করে দিতেন। এই ছিল আমাদের পরিকল্পনা। হ্যাঁ, কিন্তু কাল যে ওই বেটা হাড় গিলে প্রমোটার রাত্রেবেলায় এখানে এসে হাজির হবে কে জানতো। প্রেতাত্মাকে ডাকতে গেলে আমাদের নিজেদের শরীরের ক্ষয় করেই ডাকতে হয়। সেই সময় ওইসব বিদেহীদের মেজাজ থাকে চরম তিক্ত। সেই কারণেই তিনি ওই হাড় বজ্জাত্তার গলা টিপে ধরেছিলেন। তুমি ভয় পেও না বৌমা, তিনি তোমার শ্বশুর মশাই ছিলেন। তিনি তোমাদের কোনো ক্ষতি করতেন না। ওরা ঠিকই বলেছেন বৌমা, তুমি ভয় পেও না। এই চার বুড়ো যতদিন এই ধরনীপুরে আছে, জুলুম করে কোনো প্রমোটারই কারো জমি ছিনিয়ে নিতে পারবে না। সকালের রোদ তখন ধরণীপুরের মাঠের রাস্তায় লুটোচ্ছে। কে জানে কি আছে এরপর এখানকার ভীতু মানুষগুলোর কপালে। এই চার বুড়ো কতদিনই বা অঘটনকে রুখতে পারবে, সবই সময়ের অপেক্ষা মাত্র।